আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হুতুম প্যাঁচার নকশা 1862 খ্রিস্টাব্দ। এই আলোচনা প্রসঙ্গে আমি তোমাদের একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে 2026 মানে এখন যারা ক্লাস 10-এ পড়ছো, 2027 সালের ফেব্রুয়ারি মার্চে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের বলবো তোমরা এবার একটু কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে একটু বিস্তারিতভাবে করো। কেন? আমার মনে হচ্ছে যে এটা আমার একমাত্র ব্যক্তিগত অনুভব থেকে আমি বলছি যে খুব বিস্তারিত না পড়লে পরে প্রশ্ন কমন পাওয়ার ব্যাপারটা, যারা ভাবছো যে খুব সাজেশন করব এবং তার মধ্যে থেকে প্রশ্ন আসবে এবং আমরা খুব সহজেই পাস করে যাব, বিষয়টা ততখানি সহজ নাও কিন্তু এবার হতে পারে। তাই আমি বলবো যেটুকুই পড়াশুনো করো সেটুকুই কিন্তু খুব গভীরভাবে এবং বিস্তারিত তোমরা পড়াশোনা করো, বিশেষ করে ইতিহাস বিষয়। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না বা আতঙ্কিত করছি না, আমি বলতে চাইছি যে অন্যান্য বার ছেলে মেয়েদের পরীক্ষা প্রস্তুতি যারা নিয়েছিল তাদের দেখেছি তারা খুব হালকাভাবে, যারা খুব গভীরভাবে পড়াশুনো করছে তাদের কথা আলাদা, অধিকাংশই খুব হালকা চালে পড়াশুনো করার একটা প্রবণতা আমি লক্ষ্য করেছি। তাদেরকে বলবো তোমরা একটু গুরুত্ব দিয়ে বিষয়ের গভীরে গিয়ে ভাবনা চিন্তা করো। তাহলে এখন আমরা তোমাদের আজকের এই ক্লাসে, একাদশতম ক্লাস সম্ভবত, এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনার বিষয় থাকবে হুতুম প্যাঁচার নকশা। এবং এই হুতুম প্যাঁচার নকশা সম্পর্কে তো আমি আলোচনা করব এবং এখান থেকে কি কি ছোট কোশ্চেন এক নম্বরে হতে পারে সেটাও তোমাদেরকে আমি বলব। এই হুতুম প্যাঁচার নকশা এটি রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। সময় ছিল 1862 খ্রিস্টাব্দ। এটি একটি সাহিত্য গ্রন্থ। রচনার আঙ্গিক ছিল ব্যঙ্গ বিদ্রুপ, পরিহাসের মাধ্যমে অর্থাৎ ব্যঙ্গ করার মাধ্যমে সমাজের বাবু বাঙালির ত্রুটি বিচ্যুতির সমালোচনা করা। ব্যঙ্গ বা বিদ্রুপের মাধ্যমে সেই সময় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে বাবু কালচার গড়ে উঠেছিল, তাদের রুচি, আদব কায়দা, চালচলন, কাজকর্ম, সেইগুলোকে সংশোধনের জন্য এই কালীপ্রসন্ন সিংহ মহাশয় হুতুম প্যাঁচার নকশায় নানা রকম প্রবন্ধ রচনা করেছিলেন। গ্রন্থটি পুরাতন কলকাতার সমাজ দর্পণ, সেই সময়কার 1862 ওই পর্যায়ের, ওই সময় সমসাময়িক সময়ের কলকাতার কি চিত্র ছিল সেগুলোই এই হুতুম প্যাঁচার নকশায় কিন্তু আমরা দেখতে পাই। এখন কি ছিল এই গ্রন্থের বিষয় সেটা একটু বলবো। সেটা হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি ইংরেজি শিখতে শুরু করেছে এবং সাহিবি আদব কায়দা অনুকরণে মেতেছে। হুতুম প্যাঁচার নকশা সাহিত্যে সাহিত্যকার অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ লক্ষ্য করলেন যে নব্য ইংরেজি শিক্ষিত বাঙালি ধীরে ধীরে বাবু থেকে সাহেব বাঙালিতে বদলে যাচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত বাঙালির আদব কায়দার যে পরিবর্তন, সেটা লেখক লক্ষ্য করলেন। দেশীয় রীতিনীতি কালচার থেকে বিচ্যুত হয়ে পড়ছে
ভারতীয়দের বা বাঙালিদের যে নিজস্ব রুচি, নিজস্ব কালচার, সেই জায়গা থেকে তারা সম্পূর্ণভাবে উল্টো দিকের স্রোতে, পাশ্চাত্য কালচারে, ইংরেজি কালচারের আদব কায়দায় তারা কনভার্ট হয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয় বলে কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের মনে হয়েছে। লেখকের মতে এই শ্রেণীটা তারা স্বার্থপর, নিজেদের স্বার্থের জন্য সব ধরনের ঘৃণ্য কাজ এরা করতে পারে, এটা তার মনে হয়েছে। হঠাৎ করে যারা বাঙালি থেকে ইংরেজি শিক্ষে বাবু হয়ে গেলেন, সাহেব বাঙালি, তারা নিজেদের মাতৃভাষায় কথা বলতে লজ্জাবোধ করছিলেন, কথায় কথায় ইংরেজি, তাদের যে চরিত্রের পরিবর্তন, লেখকের মতে তারা ছিল স্বার্থপর। লেখক বলছেন এই ধরনের সাহেব বাঙালিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো কাজ তারা করতে পারে। গ্রন্থে চড়ক উৎসব, বারোয়ারির প্রসঙ্গ রয়েছে, মানে দেশীয় কালচারের কথা বলা হয়েছে। চড়ক নিম্ন শ্রেণীর শিব ভক্তদের উৎসব এটা বলা হয়েছে। এই উৎসবে বাবুদের উন্নাসিকতা, চড়ক উৎসব, শিব ভক্তদের যে চড়ক উৎসব, সেই উৎসবটাকে নব্য ইংরেজি শিক্ষিত বাবু বাঙালিদের নজরে এটা ছিল নিম্ন শ্রেণীর কালচার। তাই এই উৎসবে তাদের নাকুচু মনোভাব ছিল। বারোয়ারি পূজা পার্বণে বাবুদের অর্থদান, আমোদ বিলাসিতায় বেহিসাবি অর্থ ব্যয়। বারোয়ারি পুজো কালচার বলতে আমরা যদি গ্রামে থেকে থাকি, যারা গ্রামে আছি তারা দেখব যে গ্রামে যদি 50 ঘর লোক থাকে, তাই সমস্ত 50 ঘরের মিলিত একটি পূজা, দুর্গা পূজা বা যে কোনো উৎসব হতে পারে। তারপরে 12 জন মিলে যে উৎসব অনুষ্ঠান পালন করা হয় সেটাকেই বলা হচ্ছে বারোয়ারি। তো এই বারোয়ারি পুজো পার্বণে এই সাহেব বাঙালিরা নিজেদের অর্থ দান করে নিজেদের একটা বেশ সমাজে কেষ্টবিষ্ট দেখানোর যে মানসিকতা, এবং সেখানে তাদের আমোদ, তাদের বিলাসিতা এবং বেহিসেবি যে অর্থ ব্যয় তাদের ব্যক্তিগত জীবনে, এগুলো তিনি তার এই হুতুম প্যাঁচার নকশায় তিনি তুলে ধরেছেন। এছাড়া কলকাতার দর্জি, কারিগর, মিস্ত্রি, গণিকা, মানে যারা বেশ্যাবৃত্তি করে জীবিকা অর্জন করে, এই বিভিন্ন পেশার উল্লেখ এই বইতে রয়েছে। ভেগধারী ভণ্ড সমাজপতিদের আচরণ, জীবনযাত্রা, চরিত্র নানাভাবে এখানে সমালোচিত হয়েছে। বাবু বলতে 19 শতকে ধনী, জমিদার, ব্যবসায়ী, বিলাসী, মানে যারা আমোদ প্রমোদে সবসময় ব্যস্ত, ব্যভিচারী উচ্চবিত্ত সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তাহলে বাবু বলতে কাদের বোঝানো হয়? বাবু সমাজ বলতে এই হুতুম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ মহাশয় তিনি বাবু বলতে কাদেরকে বুঝিয়েছেন? বাবু বলতে 19 শতকের, মানে সেই সময় যারা ধনী ব্যক্তি, জমিদার, উচ্চবিত্ত ব্যবসায়ী, মধ্য মাতাল বিলাসী এবং ব্যভিচারী উচ্চবিত্ত, এই যে সম্প্রদায়, এই যে শ্রেণী, এদেরকে তিনি বুঝিয়েছেন। এই রকম দুজন বাবু চরিত্র হলো। অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে তিনি দুটো ক্যারেক্টারের উল্লেখ এখানে করেছেন। আমি এখানে নোট থেকে লিখছি। আগে হচ্ছে ভাগাম্বর মিত্র, আর অন্যজন হচ্ছেন পদ্মলোচন দত্ত। তো এই হলো কালীপ্রসন্ন সিংহের বইয়ের ওই হুতুম প্যাঁচার নকশার বিষয়বস্তু, এবং হুতুম প্যাঁচার নকশার এই যে গ্রন্থটি, এই গ্রন্থটির উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমি তোমাদের আলোচনা করলাম। তো এখান থেকে 1 নম্বর প্রশ্ন হতে পারে, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেছেন?
কালীপ্রসন্ন সিংহ মহাশয়। এই গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল এবং এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? তাহলে এই প্রশ্ন ছোট হোক বড় হোক 1 নম্বর হোক, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দিতে পারবে। তাহলে আজকের আলোচনা এখানেই থাকলো। আমি বলবো যারা ভিডিও তোমরা দেখছো, তোমরা এখানে কিন্তু কমেন্ট করো এবং লাইক করো, কমেন্টটা করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি জানতে চাইছো, কি তোমাদের প্রশ্ন করতে হবে এখানে। সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। শুধু দেখে গেলাম তোমাদের কোনো যোগদান এখানে নেই, তাহলে কিন্তু হবে না। তোমরা এখানে কিন্তু ঠিকঠাক তোমাদের মতামত প্রকাশ করবে।